আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি বাংলার লোককথার দারুণ একটা ধ্রুপদী আখ্যান নিয়ে, একটা পরিত্যক্ত অভিশপ্ত জমিদার বাড়ির হাড় হিম করা গল্প। কিন্তু সেটাকে আমরা একটু অন্যভাবে যৌক্তিক দৃষ্টিকোণ থেকে ব্যবচ্ছেদ করব। কিভাবে স্রেফ একটা ভূতের গল্প আসলে শতাব্দীর পুরনো এক গভীর ট্র্যাজেডির জলজন্ত দলিল হয়ে ওঠে, চলুন সেই রহস্যের পরতগুলো আজ একে একে উন্মোচন করা যাক। এই পুরো ঘটনাটার একদম মূলে পৌঁছতে গেলে শুরুতেই একটা অদ্ভুত প্রশ্ন মাথায় আসে। আধুনিক যুগের এক দম্পতি, যারা নেহাতি একটা ভয়ঙ্কর ঝড়ের রাতে একটু মাথা গোজার ঠাঁই খুঁজছিল, তাদের সাথে ১০০ বছরের পুরনো এক নির্মম হত্যাকাণ্ডের কি সম্পর্ক থাকতে পারে? মানে জাস্ট একটা আশ্রয়ের খোঁজ কিভাবে মাটি খুঁড়ে ১ শতাব্দী প্রাচীন মর্মান্তিক ইতিহাসকে বাইরে নিয়ে আসে, সেটাই আজ আমরা দেখব। প্রথম পর্ব, অভিশপ্ত বাড়িতে আশ্রয়। গল্পটা শুরু হচ্ছে একটা দুর্যোগের রাতে। শ্রীতান আর শ্রীজা, এক দম্পতি, গ্রামের এক আত্মীয়র বিয়েবাড়ি থেকে ফিরছিল। ঘড়িতে তখন রাত প্রায় ১১টা। হঠাৎ করে আকাশ চিরে নেমে এলো প্রবল ঝড় বৃষ্টি, একেবারে যাকে বলে প্রলয়ঙ্কর অবস্থা। নিউমোনিয়ার হাত থেকে বাঁচতে এবং সেই রাতের মতো প্রাণ বাঁচাতে তারা রাস্তার পাশে জঙ্গলের ভেতর একটা বিশাল জরাজীর্ণ জমিদার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হল। বাড়িটা প্রায় ১০০ থেকে ২০০ বছরের পুরনো, একেবারে কঙ্কালের মতো ক্ষয়ে যাচ্ছে। কিন্তু আসল ব্যাপারটা হলো, এটা শুধু ইট পাথরের ধ্বংসস্তূপ ছিল না, এটা ছিল একটা ঘুমন্ত ইতিহাসের প্রতীক। এখন এই গল্পের গভীরে লুকিয়ে থাকা নিষ্ঠুরতাটা বুঝতে গেলে ঐতিহাসিক জমিদার প্রথার সেই চরম ক্ষমতার বিষয়টা আগে আমাদের একটু বুঝতে হবে। সেই সময় জমিদাররা ছিলেন বিশাল প্রভাবশালী ভূস্বামী। সাধারণ মানুষের উপর তাদের ক্ষমতা ছিল একেবারে নিরঙ্কুশ এবং প্রশ্নহীন। আর ঠিক এই ক্ষমতার দম্ভ এবং সামাজিক মর্যাদার অহংকারই হল সেই মূল ভিত্তি, যা থেকে এত বড় একটা অভিশপ্ত কাহিনীর জন্ম। দ্বিতীয় পর্ব, মধ্যরাতের বিভীষিকা। এবার মাঝরাতের কথায় আসা যাক। হঠাৎ করেই শ্রীজার ঘুম ভেঙে যায়। সে অনুভব করে চারপাশের পরিবেশটা অস্বাভাবিক রকম ভারী আর কনকনে ঠান্ডা হয়ে গেছে। হ্যারিকেন হাতে সে যখন বারান্দায় যায়, তখন শুনতে পায় অদ্ভুত অদৃশ্য পায়ের শব্দ আর সাথে নূপুরের রিনঝিন আওয়াজ। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় সাবেকি আমলের শাড়ি পরা এক অপরূপ সুন্দরী নারী। কিন্তু এক সেকেন্ড, পরমুহূর্তে সেই রূপ বদলে যায় চরম বিভীষিকায়। নারীটির মুখের অর্ধেকটা আসলে মাংসহীন, পচে যাওয়া এক বিকৃত গলিত খুলি, আর সেখান থেকে টপ টপ করে ঝরছে কালচে রক্ত। ভাবলেই গায়ে কাটা দেয়, তাই না? এটা শুধু ভয়ের নয়, এটা ছিল এক অতৃপ্ত আত্মার তীব্র যন্ত্রণার বহিঃপ্রকাশ। এরপর যা ঘটল সেটা আরও মারাত্মক। সেই নারী আত্মা সরাসরি সৃজার শরীরে ভর করে তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শুরু করে। সৃজার স্বাভাবিক গলা একেবারে বদলে যায়। তার বদলে বেরিয়ে আসে শতাব্দী প্রাচীন আক্রোশে ভরা গম্ভীর একটা পুরুষালী আওয়াজ। আতঙ্কিত শ্রীতানকে সে বলে ওঠে, আমি এক অতৃপ্ত আত্মা। ১০০ বছর ধরে এই ৪ দেওয়ালের মাঝে আমি বন্দী হয়ে আছি। এই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়, আত্মাটা শুধু ভয় দেখাতে আসেনি, সে তার এই ১০০ বছরের বন্দী দশা থেকে মুক্তি চাইছে। কিন্তু প্রশ্ন হল, আত্মাটা সৃজাকেই কেন বেছে নিল? এখানেই জীবিত আর মৃতের মধ্যে একটা অদ্ভুত ট্র্যাজিক যোগসূত্র লুকিয়ে আছে। সৃজা যেহেতু বিয়েবাড়ি থেকে ফিরছিল, তার পরনে ছিল একটা লাল বেনারসি শাড়ি আর প্রচুর ভারী গয়না। অন্যদিকে ১০০ বছর আগে খুন হওয়া সেই নর্তকী চন্দ্রাবতীও কিন্তু মৃত্যুর রাতে তার প্রেমিকের জন্য ঠিক ওই একই রকম লাল বেনারসি আর গয়না পরেই অপেক্ষা করছিল। পোশাকে এই হুবহু মিলটাই অতীত আর বর্তমানের মধ্যে একটা আত্মিক আর চাক্ষুষ সেতু তৈরি করে দিয়েছিল। একেবারে পারফেক্ট ম্যাচ। তৃতীয় পর্ব, চন্দ্রাবতীর ট্র্যাজিক অতীত। ঠিক কি ঘটেছিল ১০০ বছর আগে? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, জমিদার বাড়ির সাধারণ নর্তকী চন্দ্রাবতী আর জমিদারের ছেলে প্রতাপ একে অপরের প্রেমে পড়েছিল। কিন্তু একজন সাধারণ নর্তকী জমিদারের পুত্রবধূ হবে, এটা সেই অহংকারী জমিদারের বুকে ছুরির মতো বিঁধল। তিনি প্রতাপকে গৃহবন্দী করলেন। অমাবস্যার রাতে তারা যখন পালিয়ে যাওয়ার প্ল্যান করল আর চন্দ্রাবতী সেই লাল বেনারসি পরে অপেক্ষা করছিল, ঠিক তখনই জমিদারের লাঠিয়াল বাহিনী তাকে নির্মমভাবে কুপিয়ে খুন করে। ১ মাস পর শোকে পাগল প্রতাপও জলে ডুবে আত্মহত্যা করে। আর আশ্চর্যের বিষয় হল, এরপর এক মহামারীতে জমিদারের পুরো বংশটাই নির্বংশ হয়ে যায়। নিছক সামাজিক মর্যাদা রক্ষার দম্ভ কিভাবে একটা নিষ্পাপ প্রেমকে ধ্বংস করে দিল, এটা তারই প্রমাণ। কিন্তু ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা শুধু হত্যাতেই শেষ হয়নি। খুনিরা চন্দ্রাবতীর মৃতদেহটা সেই ঘরেরই মেঝের নিচে পুঁতে ফেলে রাতারাতি সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছিল। হ্যাঁ, ঠিক শুনছেন, হিন্দু শাস্ত্র মতে তার কোনো সৎকারই হয়নি, যার ফলে তার আত্মা সেই একই ঘরে চিরকালের জন্য আটকা পড়ে যায়।
আর সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হলো ঠিক ওই মেঝের ওপরই শ্রীতান এবং সৃজা ঘুমুচ্ছিল। চতুর্থ পর্ব কঙ্কাল উদ্ধার এবং অন্তিম সংস্কার। সকাল হল, শ্রীতান কিন্তু আর 5 জন সাধারণ মানুষের মতো ভয় পেয়ে পালিয়ে যায়নি। সে সিদ্ধান্ত নেয় 100 বছর আগের সেই অপরাধের জায়গাটা সে খুঁড়বে। নিচতলা থেকে একটা মরচে ধরা লোহার রড জোগাড় করে নিজের সর্বশক্তি দিয়ে শতবর্ষের পুরনো সেই দুর্বল মেঝের সিমেন্ট সে ভেঙে ফেলে। মাটি আর সুরকি সরানোর পর অবশেষে বেরিয়ে আসে মানুষের মাথার খুলি, আর সেই লাল বেনারসি ও গয়নায় মরানো একটা আস্ত কঙ্কাল। চন্দ্রাবতীর সেই মর্মান্তিক গল্পের এটাই ছিল সবচেয়ে অকাট্য বাস্তব প্রমাণ। এরপর ঘটনাটা একটা আধ্যাত্মিক পূর্ণতার দিকে এগোয়। মৃত আত্মার শান্তি এবং জাগতিক মায়া থেকে মুক্তির জন্য হিন্দু ধর্মে পিণ্ডদান প্রক্রিয়ার চল আছে। শ্রীতান শুধু সেই পরিত্যক্ত বাড়ি থেকে হাড়গোড় উদ্ধার করেই থেমে থাকেনি। সে কলকাতায় ফিরে কিছুদিনের মধ্যেই পবিত্র গয়া শহরে যায় এবং একেবারে শাস্ত্রীয় মতে চন্দ্রাবতীর নামে পিণ্ডদান করে। 1 শতাব্দী ধরে আত্মাটা যে পারলৌকিক মুক্তির জন্য হাহাকার করছিল, শ্রীতান তাকে ঠিক সেটাই এনে দেয়। চন্দ্রাবতীর এই অভিশপ্ত আত্মার মুক্তির মধ্য দিয়ে এই পুরো কাহিনী একটা অত্যন্ত তৃপ্তিদায়ক পরিণতি পায়। কিন্তু শেষে একটা গভীর প্রশ্ন থেকেই যায়। ঐতিহাসিক ক্ষমতার দম্ভ আর অহংকারের ভিত্তিমূলে এমন আরও কত বিস্তৃত আত্মা চাপা পড়ে আছে, যারা আজও হয়তো মাটির নিচ থেকে তাদের না বলা গল্পগুলো খুঁড়ে বের করার অপেক্ষায় প্রহর গুনছে? এই অমীমাংসিত প্রশ্নটাই কিন্তু আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে।